আসসালামু আলাইকুম। তো আজকে নবম দশম শ্রেণীর পরিসংখ্যান বিষয়ক ক্লাসটি নিয়ে হাজির হলাম। তো ক্লাসটি হবে, আশা করছি 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব, এবং এক ক্লাসের মধ্যে যেন তোমরা সৃজনশীলে 10-এ 10 এবং এমসিকিউ মোটামুটি 1, 2, 3টা এমসিকিউ যাতে কমন পাও সেইভাবে ক্লাসটা সাজিয়েছি। আশা করছি 1 ঘন্টার মধ্যে তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটি করবে, এবং আশা করছি যেই টাইপগুলো দেখাবো এই টাইপগুলোর মধ্যেই তোমরা পরিসংখ্যান বিষয়ক সকল টপিক ক্লিয়ার হয়ে যাবে। তো যারা যুক্ত হয়ে গেছো ভিডিওটি ছড়িয়ে দিও। শুরু করব, প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বারে কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে সেটা দিয়ে শুরু করব। তো প্রথমে ক নাম্বার যদি দেখি আমরা, ক নাম্বারে কয়েক ধরনের প্রশ্ন আছে। এটা হুবহু কমন পাওয়াটা খুবই জটিল। তো একটা প্রশ্ন খুবই কমন, সেটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি। কেন্দ্রীয় প্রবণতা কি, এই প্রশ্নটা ক নম্বরে আসে। দেখো, একটা ছোট 1 লাইনের সংজ্ঞা দিলেই তোমরা 2-2 পেয়ে যাবা। এর উত্তরটা হবে এরকম: উপাত্ত সমূহের মানের কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হবার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অর্থাৎ উপাত্ত, যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোর মানগুলো তার কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হবে। অর্থাৎ কেন্দ্র বা যে মধ্যবিন্দু যেটাকে বলা হয়, যে কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হবে, অর্থাৎ কেন্দ্রের দিকে ধাবিত হবে। এই ধাবিত হওয়ার যে প্রবণতাটা তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো উপাত্ত সমূহের যে মান, এই মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হবে। কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তবে এই সংজ্ঞাটা এই 1 লাইনের সংজ্ঞাটা লিখে 2-2 পাবা। তো এমসিকিউ একটা প্রশ্ন থাকে, কেন্দ্রীয় প্রবণতার একক কয়টি। কেন্দ্রীয় প্রবণতার একক কয়টি, এটা এমসিকিউ থাকে, এটা এই প্রশ্নের সঙ্গে সংযুক্ত না। তো লিখে নাও, কেন্দ্রীয় প্রবণতার একক কেন্দ্রীয় প্রবণতার একক হলো 3টি। কেন্দ্রীয় প্রবণতার একক 3টি, এবং কি কি হলো 1 নম্বরে আছে গড়, 2 নম্বরে আছে মধ্যক, এবং 3 নম্বরে আছে প্রচুরক। দেখো, কেন্দ্রীয় প্রবণতার যে একক, কেন্দ্রীয় প্রবণতার একক 3টি: গড়, মধ্যক এবং প্রচুরক। তো আশা করি কেন্দ্রীয় প্রবণতা সংক্রান্ত বিষয়গুলো তোমরা ক্লিয়ার। এবারে আর একটা টাইপে যাই। একটা টাইপ হচ্ছে, একটা সূত্র লিখে দিই, মধ্যমান ইকুয়ালস, মধ্যমান নির্ণয়ের যে সূত্রটা আছে তোমাদের, মধ্যমান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা হচ্ছে, কলমে ডিস্টার্ব করে, মধ্যমান সমান উচ্চসীমা প্লাস নিম্নসীমা ভাগ 2। এটা হচ্ছে তোমাদের মধ্যমান নির্ণয় সূত্র। অর্থাৎ কোনো একটা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, ওই শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা দেওয়া আছে, শ্রেণীটির মধ্যমান নির্ণয় করতে হবে। তো তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। তো একটা সলভ করি। ধরো দিল 65 থেকে 70, এই শ্রেণীর মধ্যমান হোয়াট, এই শ্রেণীর মধ্যমান কি। এই একটা শ্রেণী দিয়েছে, এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলেছে। তো মধ্যমান নির্ণয়ের সূত্র আমি এখানে দিয়েছি, উচ্চসীমা নিম্নসীমা ভাগ 2। তো এই শ্রেণীর প্রথমটা, যেটা প্রথমটাকে বলা হয় হচ্ছে নিম্নসীমা, প্রথমটাকে বলা হবে নিম্নসীমা, এবং বড়টাকে বলা হবে উচ্চসীমা। তো এবারে সূত্রে যদি মানগুলো ইনপুট করি, এই যে মধ্যমানের যে সূত্র, তাহলে মধ্যমান কি হবে, নিম্নসীমার মান আছে 65, উচ্চসীমার মান আছে 70 ভাগ 2। এবার ক্যালকুলেটর চাপবা, এই দুইটা যোগ করবা, করে 2 দ্বারা ভাগ করবা, যা আসবে। তো এই হলো মধ্যমান নির্ণয় সূত্র। আবার এই টাইপটা অন্যভাবেও দেখা যায়। এই শ্রেণীর নিম্নসীমা, আর মনে করো নিম্নসীমার মান দেওয়া আছে
আর মধ্যমানের মান দেওয়া আছে, উচ্চ সীমাটা বের করতে হবে। তখন মধ্যমানের মান ইনপুট দিবা, নিম্ন সীমার মান ইনপুট দিবা, উচ্চ সীমাটা বের করে নিবা। আবার মনে করো উচ্চ সীমার মানটা দেওয়া আছে, আবার মধ্যমান দেওয়া আছে, তখন মধ্যমানের মান ইনপুট দিবা, উচ্চ সীমার মান ইনপুট দিবা, নিম্ন সীমাটা বের করে নিবা। ইজি ব্যাপার, একটাই সূত্র, এই সূত্র দ্বারা উচ্চ সীমা নিম্ন সীমা সব বের হয়ে যাবে। আরেকটা আছে পরিসর সংক্রান্ত, আরেকটা সূত্র লিখি, পরিসর সংক্রান্ত। পরিসর ইকুয়ালস টু সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান যোগ 1। অর্থাৎ কোনো একটা উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তের ধরো সর্বোচ্চ মান দেওয়া আছে আর সর্বনিম্ন মান দেওয়া আছে। এখন তোমার পরিসরটা বের করতে হবে। ধরো সাপোজ এই উপাত্তই মনে করো দেওয়া আছে, এর পরিসর নির্ণয় করতে বললো। তো এই উপাত্তই দেওয়া আছে, পরিসর নির্ণয় করতে বলেছে। তো দেখো এখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটা আমরা কিন্তু জানি না। এখানে রেঞ্জ দেওয়া আছে 91 থেকে 100, কিন্তু সর্বোচ্চ মানটা আমরা জানি না। 92 সর্বোচ্চ মান হতে পারে, 93, 99 হতে পারে। আবার এখানে সর্বনিম্ন যে মানটা 31 না হয় 32, 33 হতে পারে। তো এখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটা আমি আইডেন্টিফাই করতে পারছি না, তো এখানে পরিসর নির্ণয়টা সম্ভব হচ্ছে না। তো মনে করো কোনো একটা উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে 35 সর্বোচ্চ মান, মনে করো এটা সর্বোচ্চ মান দেওয়া আছে, আর সর্বনিম্ন মান একটা মনে করো দেওয়া আছে 20। তো এটা যদি সর্বনিম্ন মান দেওয়া থাকে, এটা যদি সর্বোচ্চ মান দেওয়া থাকে, তাহলে এই সূত্রে ইজিলি অ্যাপ্লাই দিবা, দিয়ে পরিসরের মানটা বের করে নিবা। আবার এই সূত্রেই মনে করো পরিসরের মানটা দেওয়া আছে, আবার সর্বোচ্চ মানটা দেওয়া আছে। তো এই সূত্রে তোমরা অ্যাপ্লাই দিবা, মানে মানগুলো বসাবা, বসায় যেটা অজ্ঞাত রাশি সেটা বের করে নিবা। সহজে সমীকরণের সমাধানের মাধ্যমে তোমরা বের করতে পারবা। তো পরিসর সংক্রান্ত এই এক সূত্রের মাধ্যমে সব বের করে ফেলতে পারবা। পরিসর গেল। এবার গড় মধ্য প্রচুরকে আসি। ক নম্বরে মনে করে একটা উপাত্ত দেওয়া আছে 1, 7, 11, 9, 3, 11, 9, 3, 5, 4, 8, 17, 5, 4, 8, 17। এই একটা উপাত্ত মনে করো দেওয়া আছে। এই উপাত্তের বললো যে মধ্যক নির্ণয় করো, এই উপাত্তের মধ্যক নির্ণয় করতে বলেছে। তো একটা উপাত্ত দেওয়া আছে, এর মধ্যক চেয়েছে। তো দেখো এই উপাত্ত বেশি সংখ্যা নাই, উপাত্তের যে টোটাল সংখ্যা আছে সেটা প্রথমত আমরা গুনে ফেলবো। মোট সংখ্যা কতটি আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 9টা সংখ্যা আছে উপাত্তের মধ্যে। তো যেহেতু 9টা নাম্বার আমরা গুনে পাইলাম 9টা, তো 9টা নাম্বার যদি পাই তাহলে n এর মান হবে 9। 9 কি একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 9 একটা অবশ্যই বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যদি হয়, বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হলো n+1/2 তম পদ। এটাই হবে আমাদের মধ্যক। আমি কিন্তু এই একটা উপাত্তের মধ্যক নির্ণয় করছি। তো এই উপাত্তের মোট সংখ্যা পাইলাম আমরা 9 একটা বিজোড় সংখ্যা, তাই n+1/2 তম পদ হবে আমাদের মধ্যক। তো এখানে মানগুলো ইনপুট করো। n এর মান হচ্ছে 9 যোগ 1/2, এটা হবে হচ্ছে 5তম পদ। 5তম পদ হবে আমাদের মধ্যক। তো এই একটা উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তে এবার গুনো 5তম পদ কোন দিকে হয়, এই দিক থেকে গুনো। এটি প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই যে পঞ্চম পদ। আর এদিকে এটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে এই যে পঞ্চম পদ কত? 3। এই 3 আমরা তাহলে কি পাই? 3 কি পাই আমরা? 3 কি পাই? মধ্যক। মধ্যকের মান পাই 3, তাই না? তো মধ্যক যদি এখানে আমরা 3 বের করি, এটা কি বলবো, সুন্দর মতো ভুল হবে। মধ্যকের মান যদি 3 হয় তাহলে সুন্দর মতো ভুল হবে। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের শর্ত হলো এই একটা উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম অনুসারে সাজানো। উপাত্তটা ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে যদি সাজানো থাকতো তাহলে 3 আমার অ্যান্সার হতো, কিন্তু উপাত্তটা দেখবো এলোমেলো অবস্থায় আছে, অর্থাৎ ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানো নাই।
তো ফার্স্টলি মধ্যক নির্ণয়ের জন্য আমরা আমরা উপাত্তকে খেয়াল করব যে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানো আছে কিনা। যদি সাজানো না থাকে অবশ্যই আমরা সাজাবো। তো প্রথমে আমরা উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম যে কোনো একভাবে সাজাতে পারি। তো আমি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই 1, তারপরে আসবে 3, তারপরে আসবে 4, তারপরে 7, তারপরে আসবে 8, তারপরে আসবে 9, তারপরে আসবে 11, তারপরে আসবে 17। বাদ গেছে কিছু? বাদ গেছে? হ্যাঁ, 5 বাদ গেছে, এখানে 5 বাদ গেছে। 5, তারপরে আসবে 7, তারপরে আসবে 8, তারপরে 9, তারপরে আসবে 11, তারপরে আসবে 17। তো এই আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, সাজানোর পর এবার তুমি গোনো। পদ আমার 9টা আছে, n+1/2 তম পদ আমার মধ্যক হবে, ঠিক আছে, কিন্তু উপাত্তকে আমার মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাতে হবে। সাজাইলাম, এবার তুমি গোনো। গুনে দেখো, এদিক থেকে যদি গোনো 1, 2, 3, 4, 5 তম পদ, আর এদিক থেকে গোনো 1, 2, 3, 4, এই যে 5 তম পদ। তাহলে এই যে আমার 7, এই 7 বাবাদি হবে আমার মধ্যক, এটা হবে আমাদের মধ্যক। এবার মনে করো 17 আছে, এর সাথে আমি আর একটা উপাত্ত যোগ করে দিলাম, ধর এখানে আছে 20, আর একটা উপাত্ত আমি যোগ করে দিলাম, 20 আছে। তো এবারে n এর মান কিন্তু তখন ছিল 9, এবার কিন্তু n এর মান হয়ে যাবে 10, কারণ একটা উপাত্ত আমি বাড়িয়ে দিয়েছি, একটা বাড়ানোর কারণে n এর মান হয়ে যাবে এখন 10। তো n এর মান যদি 10 হয়, n এর মান যদি 10 হয়, 10 কি একটা জোড় সংখ্যা? 10 যদি জোড় সংখ্যা হয়, তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র আবার আলাদা। তখন হবে হচ্ছে অর্থাৎ জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হবে আলাদা। তখন হবে এদিক থেকে n/2 তম পদ, আবার ওই দিক থেকে n/2 তম পদ, যে দুটা পদ হবে ওই দুটাকে আমরা গড় করব। তো এদিক থেকে যদি n/2 তম পদ হয়, এদিক থেকে n/2 তম পদ, আর এদিক হবে n/2 তম, এটা n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, 1 তম পদ, এটাকে এবার কি করবো? গড় করব। জোড় সংখ্যার ক্ষেত্রে এই সূত্র, n/2 তম পদ n/2 প্লাস 1 তম পদ, এটাকে আমরা গড় করব। গড় করলে আমরা মধ্যক পেয়ে যাব। তো এই সূত্রে n এর মান কত? 10, 10/2, 10/2 তম পদ প্লাস এখানে আছে 10/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই সূত্রে 10/2 তম পদ মানে 5 তম পদ নির্ণয় করতে হবে। এখানে 10/2 যোগ 1 অর্থাৎ 6 তম পদ নির্ণয় করতে হবে। তো এই উপাত্তটা আবার সে আমার অবিন্যস্ত উপাত্ত, এটাকে বিন্যস্ত করতে হবে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাতে হবে। তো আবার সাজিয়ে ফেলো, প্রথমে 1, তারপর 3, 4, 5, 7, 8, 9, 11, এবার আসবে 17, 20। হ্যাঁ, হয়েছে। তো এটাকে আবার আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম। সাজানোর পরে এবারে দেখবো যে 10/2 মানে 5 তম পদ, 10/2 হবে কত? 5 তম পদ, 5 তম পদ, আর 10/2 যোগ 1 অর্থাৎ 5 আর 1 কত? 6 তম পদ ভাগ 2, এটা হবে আমাদের মধ্যক। অর্থাৎ এদিক থেকে কোনো 5 তম পদ কোনটা হবে দেখি। এটা আমার 1, 2, 3, 4, 5 তম পদ হবে আমার 7। আবার এটা যদি 5 তম পদ হয়, এটা হবে আমার 6 তম পদ। যদি এদিক থেকে কোনো 1, 2, 3, 4, এটা হবে আমার 5 তম পদ, এটা হবে 6 তম পদ। তাহলে এই দুইটা পদ 5 তম পদ 6 তম পদ যোগ করবো, 2 দ্বারা ভাগ করবো, তাহলে মধ্যক হবে 7 যোগ 8 ভাগ 2। এটা এবার ক্যালকুলেটর করে যা আসবে। এবারে এই উপাত্তেরই মনে করো গড় নির্ণয় করতে বললো, এই উপাত্তেরই মনে করো গড় নির্ণয় করতে বললো, তখন কি করব? এই উপাত্তেরই আমরা এখন গড় নির্ণয় করব। তো গড় নির্ণয়ের জন্য একবারে কোনো দিকে তাকাবা না, মোট উপাত্ত কটা গুনবা। মোট উপাত্ত আছে কটা? 10টা। মোট উপাত্ত আছে 10টা। যদি 10টা উপাত্ত থাকে, একবারে চোখ বন্ধ করে সব যোগ করে দিবা। 3 যোগ 5 যোগ 4 যোগ 8 যোগ 17
যোগ 20, চোখ বন্ধ করে সব যোগ করে দিবা, দিয়ে মোট নাম্বার কয়টা আছে, মোট নাম্বার আছে 10টা, তাহলে 10 দ্বারা ভাগ করে দিবা। এবার এটা ক্যালকুলেটরে প্রথমে সবগুলো যোগ করবা, 10 দ্বারা ভাগ করবা, যা আসবে আসবে, এ হচ্ছে গড়। এবার বললো এই একই উপাত্ত, মনে করো এই একই উপাত্ত দিয়েছে, এই উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলেছে, এই একই উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলেছে। মনে করো এখানে 20 নাই, 20 নাই, ধরো এই একটা উপাত্ত দিয়েছে, এই উপাত্তের বললো প্রচুরক নির্ণয় করো, এই উপাত্তের প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক শব্দটার দ্বারা কি বোঝায়, অর্থাৎ কোনো একটা উপাত্ত থাকবে, ওই উপাত্তের মধ্যে প্রচুরক মানে প্রচুর শব্দটা আসে না, প্রচুর অর্থাৎ যেটা প্রচুর থাকবে সেটাই হবে আমাদের প্রচুরক। তো একটা উপাত্ত দিয়েছে, এই উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হবে, দেখব কোন সংখ্যাটা বা কোন ডেটাটা আমার প্রচুর আছে। তো দেখা যাচ্ছে যে এই উপাত্তের মধ্যে সবকটাই একটা একটা করে আছে, সবকটাই একটা একটা করে আছে, কোনোটাই প্রচুর নাই, কোনো জায়গায় রিপিট নাই, বা 2 বা 2-এর অধিক নাই, অর্থাৎ কোনোটাই প্রচুর নাই, সবাই সমান অধিকারে আছে, সবাই একটা একটা করে আছে, অর্থাৎ কোনো নাম্বারই ডাবল নাই। যেহেতু কোনো নাম্বার ডাবল নাই তাহলে প্রচুরক নেই, এই উপাত্তে প্রচুরক নেই। যদি বলতো এই উপাত্তের প্রচুরকের সেট নির্ণয় করো, এই উপাত্তের যদি প্রচুরকের সেট নির্ণয় করতে বলে, তাহলে কি প্রচুরক যেহেতু নেই, নেই মানে কি ওই সেটের কোনো উপাদানই নাই, তাহলে কোনো সেটের উপাদান যদি না থাকে তাহলে হবে কি ফাঁকা সেট। অথবা এই যে ফাঁকা সেটকে আমরা এই যে এই প্রতীক দ্বারা প্রকাশ করি, এটা অথবা এটা, যে কোনো একটা উত্তর হবে। বুঝতে পেরেছো? তো এই উপাত্তে আমি এবার একটা জিনিস অ্যাড করে দেবো, সেটি হলো মনে করো এখানে 17 জায়গায় 7 আছে, 17 জায়গায় এখানে ধরো 7 আছে। এবার বললো প্রচুরক কত, এবার দেখো যে এই যে বাবাজি 7 এখানেও আছে, বাবাজি এখানেও আছে, বাবাজি যেহেতু ডাবল আছে, এই বাবাজি হবে প্রচুরক। কোনো কিছু যদি ডাবল থাকে বা 3টা থাকে বা যেটা প্রচুর থাকবে, যেটার আধিক্য সবচেয়ে বেশি থাকবে, সেই বাবাজি হবে আমাদের প্রচুরক। যেহেতু 7 এখানেও আছে এখানেও আছে, তাহলে বাবাজি 7 হবে আমাদের প্রচুরক। তাহলে গড় মধ্য প্রচুরক গেল। ক নাম্বার আশা করছি এর মধ্যে পাবা, না পালে ডিপ্রেস হওয়ার কিছু নেই, 2টা প্রশ্ন থাকবে, যে কোনো একটা আনসার করতে হবে, যেটার ক নাম্বার কমন পাবা সেটা করবা। এবার খ নাম্বারে আসি। খ নাম্বারে মনে করো একটা উপাত্ত দেওয়া থাকবে, এই উপাত্তে গড় মধ্য প্রচুরক, এই 3টার বাইরে প্রশ্ন আসবে না আশা করা যায়। এই পূর্ববর্তী বোর্ড প্রশ্নে এর বাইরে আসেনি, আসবেও না আশা করা যায়, খুব যদি সমস্যা না হয়। তো এই উপাত্ত দিয়েছে, এই উপাত্তের বললো গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। তো প্রথমে আমরা প্রচুরক দিয়ে শুরু করি, প্রচুরকটা একটু ইজি আছে, প্রচুরক দিয়েই শুরু করব। প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখবো প্রথমে, এই উপাত্তের প্রচুরক নির্ণয় করছি, প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখবো। প্রচুরক নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র, এটা হলো আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। তো এখন প্রশ্ন হলো এল কি, F1 কি, F1 F2 H কি, এইগুলো যদি আমরা বের করতে পারি সহজে প্রচুরক নির্ণয় করে ফেলতে পারবো। তো এই একটা উপাত্ত দেওয়া আছে, এবং তোমরা জেনে খুশি হবে যে প্রচুরক নির্ণয়ের জন্য আলাদা করে কোনো সারণীর প্রয়োজন হয় না। যদি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে আমরা প্রচুরক ইজিলি নির্ণয় করে ফেলতে পারবো। আমি বলেছিলাম যে প্রচুরক কি, প্রচুর থাকে যেখানে প্রচুর থাকবে সেটা হবে আমাদের প্রচুরক। তো প্রচুর থাকবে কোথায়, যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি হবে সেটাই প্রচুরক শ্রেণী হবে। তো এখানে লক্ষ্য করো, এই যে 4, 8, 4, 6, 8, 12, এর মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা, গণসংখ্যা সবচেয়ে বেশি এই যে 12, এই যে 12, তাহলে এইটা হবে আমার প্রচুরক শ্রেণী, এটা হবে আমার প্রচুরক শ্রেণী। তো এটা যদি আমার প্রচুরক শ্রেণী হয়, এই প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমার মানটা, এই যে প্রচুরক শ্রেণী, আচ্ছা প্রচুরক শ্রেণীটা লিখি আমরা, কি বললাম, সর্বোচ্চ গণসংখ্যা যেখানে থাকবে সেটা আমার প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী হবে 61 থেকে 70, এটা হবে আমার প্রচুরক শ্রেণী। তো এই যে প্রচুরক শ্রেণী 61 থেকে 70, এই শ্রেণীর যে নিম্ন সীমাটা, এটা হবে আমার এল এর মান, এই শ্রেণীর যে নিম্ন সীমাটা সেটা হবে আমার এল এর মান, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হবে এল এর মান। এল এর মান পেলাম, F1 F2 বের করতে হবে, আর H লাগবে। আচ্ছা H এ পরে যায়, F1 আর F2 বের করি। তো F1 এর মান যেটা হবে, এই যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা বা প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা যেটা, সেটা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা আমরা বিয়োগ করব। কি বললাম, যেটা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা সেখান থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে আমরা F1 পাবো। তাহলে F1 এর মান আসবে আমাদের
12 হচ্ছে আমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত, 8। এই যে বিয়োগ করে দিলাম, অ্যান্সার চলে আসবে 4। এবারে আসবো কত, F2 কি হবে, এই যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যার মানটা, তার থেকে তার পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যার মানটা, F1 এ পূর্ববর্তী শ্রেণীটা বাদ দিয়েছি, F2 তে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার মানটা আমরা বাদ দেব। তাহলে 12 - 9 ইকুয়ালস টু হবে 3। দেখো এল পাইলাম, F1 F2 পাইছি, অর্থাৎ এল পাইছি, F1 F2 পাইছি, এইচ এর মানটা লাগবে। এইচ কি, ব্যক্তি অর্থাৎ ব্যবধান বা পার্থক্য বলা যায়। তো এই যে এইচ হবে, যে কোনো একটা শ্রেণীর ব্যবধান থেকে তোমরা এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। এই যেখান থেকে যে ব্যবধানটা, এটাই এইচ, এখান থেকে যে ব্যবধানটা পাবা সেটা হবে আমার এইচ এর মান। তো এইচ এর মানটা আমার এইচ নির্ণয়ের জন্য একটা সমস্যা হয় অনেক ক্ষেত্রে, দেখা যায় যে এখানে 31 থেকে 40 আছে, এখানে 41 থেকে 50 আছে, এর উচ্চ সীমা যে 40 আর এর নিম্নসীমা 41, এর উচ্চ সীমার সাথে এর নিম্নসীমা মিল নাই। যদি মিল না থাকে তাহলে দুইটা ব্যবধান করে এক যোগ করে দেব, দুইটা ব্যবধান করে এক যোগ করে দেব। তাহলে 40 হচ্ছে আমার, আমি এই শ্রেণীর জন্য নির্ণয় করলাম, 40 থেকে 31 বাদ দেব, আর 31 যোগ 1, তাহলে অ্যান্সারটা হবে আমাদের 10। এখানে 9 আসবে, 1 যোগ করলে 10 হবে। কি বললাম, এখানে যে উচ্চসীমাটা এর নিম্নসীমার সাথে যদি মিলে যায় তাহলে দুটা বিয়োগ করলে মানটা চলে আসবে। যদি এর উচ্চসীমার সাথে নিম্নসীমা না মিলে তাহলে দুটা বিয়োগ করে 1 যোগ করব। এমন যদি হতো এখানে 41 না থেকে যদি এখানে 40 থাকতো, এখানে মনে করলাম 41 নয় 40 আছে, আর মনে করো এখানে 31 নয় 30 আছে, এরকম মনে করো সবকটা, এখানে 51 নয়, এখানে ধরো 50 আছে, এখানে ধরো 60 আছে, এমন যদি হয়, অর্থাৎ এর যে উচ্চসীমা এর উচ্চসীমা নিম্নসীমার সাথে যদি মিলে যায় তাহলে দুটা বিয়োগ করব। তখন এইচ এর মানটা এমন হতো 40 বিয়োগ 31, তখন এইচ এর মানটা আসতো আমাদের 10। 40 সরি এখানে 31 না 30 হবে, 40 বিয়োগ 30 মানটা আসতো 10, কারণ এর যে উচ্চসীমার নিম্নসীমার সাথে, এর যে উচ্চসীমায় নিম্নসীমার সাথে মিল আছে, এর উচ্চসীমায় নিম্নসীমার সাথে মিল আছে, যদি মিল থাকে দুটা বিয়োগ করলে আমরা এইচ পেয়ে যাব। যেহেতু আমাদের মিল নাই, মিল ছিল না, মিল আমি জোর করে করলাম, মিল যেহেতু জোর করে করেছি আবার অমিল করে দিই, এখানে 61 51 41 31। তো এইচ এর মানটা আমি পেয়ে গেছি। দেখো এল এর মান পেয়েছি, এইচ পেয়েছি, F1 F2 পেয়েছি, মানগুলো ইনপুট দিলেই অ্যান্সার চলে আসবে। এল এর মান আমি কত পেয়েছিলাম, এদের মান বলেছিলাম প্রচুরক শ্রেণীর যে নিম্নসীমা 61, F1 এর মান পেয়েছি কত 4, F1 প্লাস F2, অর্থাৎ F1 এর মান যে 4, F2 এর মান পেয়েছি 3, ইন্টু এইচ এর যে মানটা ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 10 ইন্টু 10। তো এইখানে আরেকটা ভুল হয়, এই যে F1 F2 এইচ এর মানটা ইনপুট দিলাম, দেওয়ার পরে তোমরা কি করবা, 61 সঙ্গে আগে যোগ করবা না, অর্থাৎ আগে 4 ভাগ, আগে এই অংশটুকুর কাজ করে নিবা তোমরা, এই অংশটুকুর কাজ করে নিয়ে তারপর 61 সাথে যোগ দিবা। তাহলে এখানে আসবে হচ্ছে 61কে 61 রাখবো, 4 ভাগ কত, এখানে 4 3 যোগ করলে 7 হবে, 4 ভাগ 7 গুণ 10, এটাই সঙ্গে গুণ করে নিবা, আগে এর সঙ্গে গুণ করবা, করে তারপর এর সঙ্গে যোগ করবা, করে যা আসবে। তো এইভাবে প্রচুরক নির্ণয় করবা। আশা করছি একটা প্রচুরক কমন আসবে তোমাদের, কমন না আসলেও নিয়ম অনুসারে করে দিবা। প্রচুরক গেল, এবারে আমরা আসবো মধ্যকে। তো মধ্যক নির্ণয়ের জন্য এবারে আসবো মধ্যক, প্রচুরক আমাদের ডান, এবারে আসবো মধ্যক। এবারে বললো মধ্যক, এর আগে আচ্ছা গড়টা আগে করি। গড় কি, গড় নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। প্রথমে যে কোনো কিছু নির্ণয়ের জন্য আগে সূত্রটা লিখে ফেলবা মনে মনে, তাহলে সহজ হবে। a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n ইন্টু এইচ। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়ের সূত্র। এই গড় নির্ণয়ের জন্য যে সকল ডেটাগুলো লাগবে, এই সূত্র থেকে আমরা বুঝতে পারবো যে এই ডেটাগুলো লাগবে আমাদের। তো এই ডেটাগুলো আমাদের যেহেতু লাগবে, তাহলে এই ডেটাগুলো পাওয়ার জন্য আমার কি আলাদা করে সারণীর প্রয়োজন আছে কিনা তা আমার দেখতে হবে। একই উপাত্ত ধরো দিল, দিয়ে এখানে নির্ণয় করতে বললো। দেখো এখানে আমার এক্সট্রা করে fi ui এর মানটা আমরা পাবো, কারণ এই যে গণসংখ্যার মানই হচ্ছে fi, কিন্তু ui এর মানটা লাগবে। ui জিনিসটা কি বাবা, যে ui হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি।
ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হবে। ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য আমাদের আলাদা করে আবার সারণী নির্ণয় করতে হবে। তো সারণী যদি আমি নির্ণয় করি, আলাদা করে যদি আমি সারণী করি, তোমরা এখানে লিখবা গড় নির্ণয়ের জন্য সারণী। গড় নির্ণয়ের জন্য সারণী লিখে লেখা স্টার্ট করবা। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। অনেকটা লাগবে। প্রথমে কি কি আছে এখানে? শ্রেণী ব্যাপ্তি আছে, শ্রেণী ব্যাপ্তি আছে, এখানে গণসংখ্যা আছে, গণসংখ্যা আছে। আর একটা সারণী আমার লাগবে, গণসংখ্যা লাগবে আমার, শ্রেণী ব্যাপ্তি লাগবে, গণসংখ্যা। এবারে মধ্যমানটা লাগবে। কেন লাগবে বলছি, মধ্যমান লাগবে। তারপরে লাগবে হচ্ছে ধাপ বিচ্যুতি ইউআই। আমি ইউআই লিখলাম, তোমাদের ধাপ বিচ্যুতি, এটা ধাপ বিচ্যুতি ইউআই। এবারে আসবে এফআই ইউআই। এই যে গণসংখ্যার যে মানটা, এটা হলো এফআই। ধাপ বিচ্যুতি ইউআই, এই মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়, এক্সআই দ্বারা। তো এই ডেটাগুলো লাগবে। এটা কিভাবে মনে রাখবা বলতে পারছি না। তো এই যে সূত্র থেকে মনে রাখতে পারবা যে আমার ধাপ বিচ্যুতি ইউআই লাগবে। এই যে ইউআই নির্ণয়ের জন্য আমার আবার মধ্যমান লাগবে এক্সআই, কারণ ইউআই এর জন্য একটা সূত্র আছে, ইউআই ইকুয়ালস টু এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এই যে সূত্রটা আছে। আচ্ছা, সূত্র বাদেই এই যে তোমরা ধাপ বিচ্যুতির মানগুলো কিভাবে নির্ণয় করবা তা আমি এখন দেখাবো। সূত্র বাদেই কিভাবে নির্ণয় করবা তা আমি এখন দেখাবো। প্রথমে শ্রেণী ব্যাপ্তিগুলো তোলো। 31 থেকে 40, 41 থেকে 50, সরি 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 91 থেকে 100। গণসংখ্যার মানগুলো গণহারে বসায় দাও। 4 6 8 12 9 7 4। এটা হচ্ছে গণসংখ্যার মানগুলো আমি বসাই দিলাম। এগুলো এই ডেটাগুলো দেওয়া ছিল। এবার এইগুলো আমাদের নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করবে? এখানে কি আছে? মধ্যমান এক্সআই, মধ্যমান এক্সআই। অর্থাৎ এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তির দুটাকে যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। কোনো কথা হবে না, ক্যালকুলেটর হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নাও। প্রথমে আছে কত? 31 যোগ 40 ভাগ 2। এটাকে ভাগ দিলে কত পাবে? 35.5। ভাগ দিলে আসবে 35.5। তাহলে এখানে মানটা আসবে 35.5। এটা আবার 41 50 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, এটা আসবে 45.5। এটা আসবে 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। মধ্যমানগুলো এভাবে নির্ণয় করে নিবা, নির্ণয় করবা। কারণ ধাপ বিচ্যুতি যে সূত্র ইউআইটা এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এখানে যে এক্সআই এর মানটা যেটা আছে সেটা হচ্ছে মধ্যমানের মানটা। তো এই মধ্যমান বাদেও আমরা কিন্তু ইউআই নির্ণয় করতে পারতাম। সেই শর্টকাট টেকনিকটা আমি শিখাই দিয়েছি। অথবা তোমরা সূত্রে অ্যাপ্লাই করে ইউআই এর মানটা নির্ণয় করতে পারবা। তো টেকনিকটা এমন হবে যে সর্বোচ্চ যে গণসংখ্যাটা পাবা, সর্বোচ্চ যে গণসংখ্যা 12, সর্বোচ্চ যে গণসংখ্যাটা পাবা ওই ঘরে শূন্য বসাবা। সর্বোচ্চ গণসংখ্যার ঘরে শূন্য। এর উপরে যত যাবে, উপরে যত যাবে তত মাইনাস আকারে বৃদ্ধি পাবে, তত মাইনাস আকারে বৃদ্ধি পাবে। নিচে যত আসবে তত প্লাস আকারে বৃদ্ধি পাবে। তাহলে এখানে আসবে হচ্ছে -1, এটা আসবে -2, এখানে আসবে হচ্ছে 1, এটা আসবে হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 3। তো এইভাবে সহজেই নির্ণয় করতে পারবা। যারা সরি এখানে -3 হবে। এই যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেখানে শূন্য বসাবা। উপরে যত যাবে মাইনাস হারে বৃদ্ধি পাবে, নিচে যত হবে প্লাস হারে বৃদ্ধি পাবে। অথবা এই যে সূত্রে তুমি অ্যাপ্লাই করো, এই যে এক্স আইয়ের যে মানটা 35.5 বসাও, এর যে মানটা, এর আচ্ছা এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে যে সর্বোচ্চ যে গণসংখ্যাটা, সর্বোচ্চ যে গণসংখ্যাটা, সর্বোচ্চ যে গণসংখ্যাটা, এই সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমানটা সেটা হবে আমার এর মান। সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমানটা সেটা হবে আমার এর মান, 65.5 হবে আমার এর মান।
65.5 হবে আমার এর মান। এই যে সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমানটা সেটা হবে আমার এর মান। তো এই যে এখানে এক্স আই এর যে মানটা, এক্স আই এর মান ধরো 35.5 বিয়োগ 65.5 বাই ব্যক্তি দাও। আচ্ছা আমি একটা করে দিই, 65.5 বিয়োগ 35.5, ও সরি 65.5 আগে হবে, 65.5 বিয়োগ 35.5 আগে হবে 5 বিয়োগ 65.5 ডিভাইডেড বাই ব্যক্তি এইচ এর মান আসবে 10। কিভাবে আসবে দেখাচ্ছি, এর আগে তো দেখাইলাম। তো এটা যদি বিয়োগ করো এই মানটা আসবে প্রবাবলি -3। তো তোমরা এভাবে করে করে দেখতে পারো, করলে অনেক টাইম লস হয়, তাই আমরা শর্টকাট টেকনিকটা শিখাই দিলাম। সর্বোচ্চ যে গণসংখ্যা হবে সেখানে শূন্য বসাবো, উপরে মাইনাস আরে বৃদ্ধি পাবে, নিচে প্লাস আরে বৃদ্ধি পাবে। তো এবারে আসি এফআই ইউআই নির্ণয়। অর্থাৎ এই যে গণসংখ্যাটা, এই গণসংখ্যার সাথে আমি এই যে ধাপ বিচ্যুতিটা গুণ করব। এই যে গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতিটা গুণ করবো, এটা হচ্ছে ইউআই, এটা এফআই। এই যে এফআই আর ইউআই আমি গুণ করব, কি করব, গুণ করলে এফআই ইউআই পাবো। তাহলে এখানে ছিল 60 আর 3, আগের -12। এটা ক্যালকুলেটরে করবো, সহজে হবে। এটাও আসবে হচ্ছে -12, এটা আসবে -8, এটা আসবে 0, এটা আসবে 9, এটা আসবে 14, এটা আসবে 4 আর 3 কত হবে 7। তো এইরকম মানটা আসবে, ও না 3 4 12 হবে, 7 না, 3 4 12। তো এই যে গণসংখ্যার সাথে ইউআই যে ধাপ বিচ্যুতির যে মানটা সেটা গুণ করে লাইনটা চলে আসবে। তো একটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে সামিশন এফআই ইউআই। সামিশন মানে কি যোগ, সামিশন মানে যোগ হয়, তাহলে ধাপ বিচ্যুতি টোটালগুলো আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে সামিশন এফআই ইউআই এর মানটা পেয়ে যাব। তো সামিশন এফআই ইউআই এর মান যদি পেতে হয়, এই যে টোটাল যে এফআই ইউআই এর মানগুলো আছে এগুলো আমি সুন্দর মতো করে এখন যোগ করব। তো এই মানগুলো যোগ করার ক্ষেত্রে একটা ভুল হয় যে মাইনাস চিহ্নগুলো অনেকে নেয় না, নেওয়ার কারণে উত্তর ভুল হয়। তোমরা কি করবা, ক্যালকুলেটর নিবা, মানগুলো তুলবা, -12, -12, -8, +0, +9, +14, +12, এর মানটা আসবে হচ্ছে 3, তাহলে সামিশন এফআই ইউআই ইকুয়ালস টু 3। দেখো সামিশন এফআই ইউআই এর মানটা পেয়েছি। এর মান কি বলেছিলাম, সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমান সেটা হবে এর মান পেয়েছি। এন এর মানটা বের করতে হবে, তাই না? আচ্ছা এন এর মানটা বের করবো। আর এইচ তো এর আগে নির্ণয় করলাম, তখন আমি প্রচুরক নির্ণয় করেছি, তখন এইচ এর মানটা নির্ণয় করেছিলাম কত, এইচ এর মান ছিল 10। এখন আলাদাভাবে দেখানো লাগছে না। তো এন এর মানটা আমার লাগবে। এখন এর মান পেয়েছি, সামিশন এফআই ইউআই পেয়েছি, এন পাইনি, এইচ পেয়েছি। তো এন এর মান নির্ণয় করার জন্য কি করতে পারি, এই যে টোটাল যে গণসংখ্যাগুলো আছে, যোগ করলে তুমি এন এর মান পাবা। টোটাল গণসংখ্যা যদি ক্যালকুলেটর নিবা, নিয়ে এগুলো যোগ করে দিবা, অর্থাৎ গণসংখ্যাগুলো যোগ করে দিলে এন এর মান আসবে হচ্ছে 50 আসবে আমার এন এর মান। দেখো এন এর মান পাইলাম, সামিশন এফআই ইউআই পাইলাম, আর কি এইচ পাইছি, সবই পেয়ে গেছি। এবারে যে সূত্রে মানগুলো শুধু ইনপুট দেব, তো সূত্রে মানগুলো ইনপুট দেব। লেখো এক্স বার ইকুয়ালস টু, এর মান কত পেয়েছি 65.5, 65.5, সামিশন এফআই ইউআই এর মান পেয়েছি 3 ডিভাইডেড বাই এন এর মান কত পেয়েছি 50, এন এর মান পেয়েছি 50 গুণ এইচ এর মান পেয়েছি 10। তো এই ক্ষেত্রেও আবার এই যে 65.5কে এখানে আলাদা রাখবা, এই অংশটুকুর কাজ আগে করে নিবা, করে নিয়ে এখানে যোগ করবা, যোগ করে যা আসার আসবে ওইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা প্রবাবলি কত হবে 66.1, কত হবে 66.1 হবে আমাদের অ্যান্সার, 66.1 হবে আমাদের অ্যান্সার। তো গড় শেষ, প্রচুরক শেষ। এবারে নির্ণয় করব কি মধ্যক। গড় শেষ, প্রচুরক শেষ, মধ্যক নির্ণয় করব এবারে। তো মধ্যক যদি নির্ণয় করতে হয়, আচ্ছা মধ্যক যদি নির্ণয় করতে হয়, আমার পেনটা পড়ে গেছে, মধ্যক নির্ণয়ের জন্য একটু চেঞ্জ করে দিই, যেন একবারে হয়ে যায়। এখানে দেবো হচ্ছে 16 বললো এখানে মধ্যক কি হবে, তাই তো বললো এই সারণীর মধ্যক কি হবে। এই একটা সারণী দিয়েছে, এই সারণীর আমি কিছুই জানি না,
প্রশ্ন করেছে মধ্যক কি হবে। তো প্রতিবারের মতো এবারেও একই কাজ করব, মধ্যক নির্ণয়ের সূত্রটা আগে লিখব। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM। এটা হলো আমার মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক নির্ণয়ের সূত্র মনে রাখবা, সূত্রগুলো কিন্তু ঠাটা মুখস্থ করে ফেলবা এবং কোনটা দ্বারা কি বোঝাই সেটা মুখস্থ করে ফেলবা। তো এই হচ্ছে আমার মধ্যক নির্ণয়ের সূত্র। এটা যদি আমার মধ্যক নির্ণয়ের সূত্র হয়, এল এর মান লাগবে, এন এর মানটা আমরা পাবো, এন এর মান টোটাল যোগ করলে এন এর মান পাবো। তো এফসি এইচ এর মানটা পেয়ে যাবো, কিন্তু এফ এম আর এফসি এর মানটা আমার লাগবে। এফ এম আর এফসির মানটা লাগবে। এফ এম আর এফসির মান নির্ণয় করতে হলে মনে রাখবা, এই দুটা যদি নির্ণয় করতে হয় আমার লাগবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমার লাগবে। এই দুইটা মান যদি আমার নির্ণয় করতে হয় ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো আমি এখানে শর্টে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়টা আমি শিখিয়ে দিই কীভাবে নির্ণয় করবা। এই ধরো, এই সারণী ধরো এরকমই করবা, এখানে একটা সারণী অ্যাড করে দাও, আর একটা সারণী অ্যাড করে দাও। এইভাবে আঁকালেও সমস্যা নাই। এখানে কি ক্রমযোজিত গণসংখ্যা, আমি শুধু ক্রম লিখলাম, ক্রমগ লিখলাম, মানে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই সারণীরই ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা নির্ণয় করতে পারি, এফসি এফএম সব নির্ণয় করে ফেলতে পারবো। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা, প্রথম লাইন যেটা, সেখানে যে গণসংখ্যা যেটা থাকবে সেটা হুবহু বসাবা স্যার। অর্থাৎ প্রথম যে গণসংখ্যাটা সেটা প্রথমে হুবহু বসাবো, বসানোর পরে এই দুইটা যোগ করবা, এই দুইটা যোগ করবা। অর্থাৎ এই যে এই ক্রমযোজিত গণসংখ্যা তার বা সেই শ্রেণীর যে গণসংখ্যার যে মানটা 6, এর সঙ্গে এটা যোগ করবা, করে এখানে আউটপুট আসবে। অর্থাৎ 4 আর 6 যোগ করে কত আসবে? 10 আসবে। এখানে আবার সেম নিয়মে এই দুইটা যোগ করবা, যোগ করে 10 আর 8 যোগ করলে আসবে হচ্ছে 18। অর্থাৎ এই দুইটা যোগ করে এখানে বসবে। আবার এই দুইটা যোগ করবা, এটা আসবে হচ্ছে, এই দুইটা যোগ করে এখানে বসবে। অর্থাৎ এই দুইটা যোগ করে আসবে হচ্ছে 30। ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এই দুইটা যোগ করবা, এই দুইটা যোগ করে এখানে বসাবা, এখানে আসবে হচ্ছে 39। আবার এই দুইটা যোগ করবা, করে এখানে বসাবা, এই মানটা কত আসবে? 46। আবার এই দুইটা যোগ করবা, এই দুইটা যোগ করবা, করে এখানে বসাবা, অর্থাৎ এই মানটা আসবে হচ্ছে 62। তোমরা এভাবে তীর চিহ্নগুলো কিন্তু আবার দিয়ে দিও না, তীর চিহ্ন দিলে কিন্তু ভুল হবে। অর্থাৎ প্রথমটার মতো হুবহু বসাবো, তারপরে এই দুইটা যোগ করে এখানে বসাবো, 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 এভাবে করবা। এবং এই যে তীর চিহ্নগুলো কিন্তু দিবা না, তীর চিহ্নগুলো আমি মুছে দিই, মানে তীর চিহ্নগুলো দিবা না। ওকে। তো ক্রমযোজিত গণসংখ্যা যদি আমার নির্ণয় করা হয়ে যায় তাহলেই কেল্লা ফতে। প্রথমে দেখো মধ্যক নির্ণয় করব। মধ্যক শ্রেণী লাগবে না আমার? মধ্যক শ্রেণী লাগবে, তাই না? মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য আচ্ছা এন এর মানটা কত আসবে? এই যে এটা হবে আমার এন এর মান, সর্বোচ্চ যে মানে টোটাল যে গণসংখ্যাগুলো যোগ করলে আসবে আমার এন এর মান। অর্থাৎ এন এর যে মানটা সেটাকে 2 দ্বারা ভাগ করে দিবা, একে 2 দ্বারা ভাগ করবা, করে দেখবা কত আসে। আসবে হচ্ছে 62/2, আসবে হচ্ছে কত আসবে? 31 আসবে প্রবাবলি, হ্যাঁ 31 আসবে আমাদের। n/2 এর মান পেয়েছি আমি কত? 31। এই n/2 এর মানটা যা হবে সেখানে তুমি ক্রমযোজিত গণসংখ্যা খুঁজবা যে ওইটাই আছে কিনা, 31ই আমার আছে কিনা, ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 31 আছে কিনা। যদি 31 না থাকে তাহলে তার যে নিকটবর্তী পরবর্তী যে ক্রমযোজিত গণসংখ্যাটা সেখানে চলে যাবা। প্রথমে আমি ফাইন্ড আউট করবো 31ই আছে কিনা। যদি 31 না থাকে তারই নিকটবর্তী পরবর্তী যে গণসংখ্যাটা, ক্রমযোজিত গণসংখ্যাটা, সেটা নির্ণয় করব। তো 31 আমি দেখা যাচ্ছে এখানে কোথাও ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 31 নাই, 31 আমার নাই। 31 যেহেতু নাই তাহলে তার নিকটবর্তী পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যা 31 যেহেতু নাই, 31 থেকে বড়, অবশ্যই 31 থেকে বড় হবে এবং নিকটবর্তী 31 থেকে বড় নিকটবর্তী ক্রমযোজিত গণসংখ্যা হবে আমার 39। দেখো যদি 46 নিই, 46, 62 এগুলো সব 31 থেকে বড়, ঠিক আছে। 31 বা 31 থেকে বড় নিতে হবে, 31 থেকে বড় ঠিক আছে, কিন্তু বলেছে নিকটবর্তী হবে আমার 39। যেহেতু 31 নাই তাহলে নিকটবর্তী ক্রমযোজিত গণসংখ্যা, তার থেকে বড় নিকটবর্তী ক্রমযোজিত গণসংখ্যা যেখানে থাকবে সেটা হবে আমাদের মধ্যক শ্রেণী। তো যেহেতু 39 আমার নিকটবর্তী, তাহলে 71 থেকে 80 যে 71 থেকে 80 যে রেঞ্জটা, যে শ্রেণীটা, সেটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী হবে আমাদের
71 থেকে 80। 71 থেকে 80 হবে আমাদের মধ্যক শ্রেণী। বলো বুঝছো কিনা? বুঝছো কিনা বলো? 71 থেকে 80 হবে আমাদের মধ্যক শ্রেণী। যেহেতু আমি মধ্যক শ্রেণী পেয়ে গেছি, অর্থাৎ n/2 বের করব, তার নিকটবর্তী বা তার থেকে বড়, সেটা তার সমান বা তার থেকে বড় নিকটবর্তী ক্রমযোজিত গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে সেটা হবে আমাদের মধ্যক শ্রেণী। 71 থেকে 80 আমাদের মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী পাইলাম 71 থেকে 80। এই মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমাটা সেটা হবে আমাদের এল এর মান। মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা হবে আমাদের এল এর মান। এবারে বলেছিলাম এল পেলাম, এন পেয়েছি, এইচও পাবো, এফসি আর এফএম। বললাম এই দুইটা নির্ণয় করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি। এবার আসো মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা, মধ্যক শ্রেণী কত? 71 থেকে 80। মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা সেটা হবে এফএম এর মান। এফএম এর মান, এফএম এর মান হবে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত বলো? মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 9। মধ্যক শ্রেণীর গণসংখ্যার মান কত? 9। মধ্যক শ্রেণীর গণসংখ্যার মান হচ্ছে 9। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যার মান যদি 9 হয়, তাহলে এফএম এর মান হবে আমাদের 9। এই যে এটা আমাদের মধ্যক শ্রেণী, বলেছিলাম মধ্যক শ্রেণীর যে গণসংখ্যার মানটা সেটা হবে আমাদের এফএম এর মান। তাহলে এফএম এর মান পেয়ে গেলাম আমরা 9। এবার আসবো এফসির মান। এফসি কি? এফসি দাদা কি বোঝায়? এফসি দাদা বোঝায় হচ্ছে যে মধ্যক শ্রেণী, এই যে মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে এফসির মান। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে এফসির মান। অর্থাৎ মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা যদি আমার মধ্যক শ্রেণী হয়, এর যে পূর্ববর্তী শ্রেণী এটা, এর যে ক্রমযোজিত গণসংখ্যার মানটা সেটা আসবে আমাদের এফসির মান। অর্থাৎ মধ্যক শ্রেণী আমার যদি এটা হয়, এর পূর্ববর্তী শ্রেণী এটা, এর ক্রমযোজিত গণসংখ্যার মানই এটা, এটা হবে আমাদের এফসির মান। এফসির মান পাবো কত? 30। দেখো এদের মান তো পেয়েছে, ওখানে এদের মান পেয়েছে 62। এদের মান পাইলাম, এফসি, এফএম, n/2 সবই পেয়ে গেছি। এইচ এর মান আমি আগেই বের করেছিলাম, এইচ এর মানটা ছিল কত? 10। এইচ এর মানটা ছিল কত? 10। এই ভ্যালুগুলা, এই যে ভ্যালুগুলা পাইলাম, এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিলেই মানটা চলে আসবে। তাহলে মধ্যক এল এর মান কত পেয়েছি আমরা? এদের মান কত পেয়েছি? 71। 71 n/2 মান হচ্ছে 31 মাইনাস এফসির মান কত? 30। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 10। এফএম এর মান কত? 9। এফএম এর মান হচ্ছে 9। এফএম এর মান 9। এবার এটা 71 কে 71 রাখবা, এটাকে এইটুকুর কাজ করে 71 এর সঙ্গে যোগ করবা, যা আসার আসবে, এখানে যা আসার আসবে। এটা হবে আমাদের মধ্যকের মান। অনেকেই করে মধ্যক শ্রেণীটা নির্ণয় করে না, অর্থাৎ n/2 যে ভ্যালু এটা দ্বারা মধ্যক শ্রেণী নির্ণয় না করে যে সর্বোচ্চ গণসংখ্যা থাকে ওইটাকে মধ্যক শ্রেণী ধরে। অর্থাৎ 12 কিন্তু এখানে সর্বোচ্চ গণসংখ্যা ছিল, তো এটাকে যদি মধ্যক শ্রেণী কাউন্ট করা হতো অ্যান্সার কি ভুল হতো না? তো এই ভুলটা তোমরা করবা না। মধ্যক শ্রেণী নির্ণয় করবা, মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা সেটা এল এর মান, এবং এন তো পাবা, টোটাল গণসংখ্যাটা যোগ করলে এন পাবা, n/2 করে দেবা। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যে সেটা এফএম এর মান। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার মান। আর কি এইচ তো পাবা, ব্যক্তি নির্ণয় করে নিবা, এখান থেকে মধ্যকটা নির্ণয় করে নিবা। তো আশা করছি এই 3 টাইপের মধ্যে সবকিছু হয়ে যাবে, এই 3 টাইপের মধ্যে সবকিছু হয়ে যাবে আশা করা যায়। এবং তোমাদের গ নাম্বার যে কোশ্চেনগুলো থাকে সেটা হচ্ছে অজীব রেখা এবং বহুভুজ নির্ণয়। আশা করা যায় দুইটা থেকে 2 সেটের গ তোমরা কমন পেয়ে যাবা, আশা করা যায়, যদি খুব বড় একটা অ্যাক্সিডেন্ট না হয়। এই অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ তোমরা ইচ্ছা করলে যে কোনো একটা শিখতে পারো, সো রিস্কি হয়ে যায় ব্যাপারটা। যদি রিস্ক যদি না নিতে চাও, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ দুইটাই শিখে যাও, একটা তোমরা পরীক্ষার হলে উগলাই দিবা, কোনো সমস্যা নাই। প্রথমে অজীব রেখা দিয়েই শুরু করব। অজীব শব্দটার মধ্যে কি দেখো তো, আজব শব্দটা আসে না? অজীবের মধ্যে কি আজব শব্দটা আসে না? তো মনে রাখবো অজীব রেখাটাও একটা আজব রেখার মতোই হবে, অজীব রেখাটাও একটা আজব রেখার মতোই হবে। তো অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের দুইটা জিনিস দরকার। অজীব আমি প্রথমে আঁকাই। অজীব রেখা যদি অঙ্কন করতে হবে, আমাদের যে এক্সিস বা অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোথায় থাকবে? ছক কাগজে থাকবে, ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে। তো এক্স অক্ষ বরাবর যেটা নিবা সেটা হচ্ছে শ্রেণীর উচ্চসীমা, শ্রেণীর
উচ্চসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা নিবা সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এক্স অক্ষ বরাবর নিবা শ্রেণীর উচ্চসীমা, ওয়াই অক্ষ বরাবর নিবা ক্রমযোজিত গণসংখ্যা। এই দুইটা নিয়ে অজীব রেখা অঙ্কন করবা। তো দেখো এই শ্রেণী দেওয়া আছে, শ্রেণীর উচ্চসীমাও আমরা এখান থেকে পাবো, সমস্যা নাই, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যার মানটা কিন্তু দেওয়া নাই। যদি দেওয়া না থাকে তাহলে কি করব? সুন্দর মতো বের করব। যদি দেওয়া না থাকে তাহলে সুন্দর মতো ক্রমযোজিত গণসংখ্যার মানটা আমরা বের করব। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করা আমি খ নাম্বারে শিখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। এখানেই তোমরা এভাবেই করতে পারো, সম্পূর্ণ সিস্টেম আমি শেষে ডিটেলস ব্যাখ্যা করছি। তবে ক্রমযোজিত গণসংখ্যা কী করবো? প্রথমে যেটা আছে সেটাই লিখব, এই দুইটা যোগ করে এখানে বসাবো 10 হবে, আবার এই দুইটা যোগ করে এখানে বসাবো কত হবে? 18 হবে, আবার এই দুইটা যোগ করে এখানে বসাবো 30 হবে, এই দুইটা যোগ করে এখানে বসাবো 39 হবে, এই দুইটা যোগ করে বসালে হবে 46, প্রবাবলি 46, অ্যাবাউট 46, এই দুইটা যোগ করে বসালে হবে 50। ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেছি, শ্রেণীর উচ্চসীমা পেয়ে গেছি। এবারে এক্সিসগুলো আমরা, এক্সিস মানে অক্ষ। তো শখ কাগজ থাকবে তোমাদের অবশ্যই পরীক্ষার হলে, শখ কাগজ থাকবে। তোমরা চেষ্টা করবা একটা বড় শখ কাগজে অঙ্কন করার, এবং শখ কাগজটা তোমাদের আমি এখানে আঁকাই। এইটা মনে করো তোমাদের শখ কাগজ, ধরো তোমাদের হলে সুন্দর শখ কাগজ থাকবে, বুঝিয়ে দিচ্ছি। ওটা মুছে দিই। তোমরা কি করবা? এরকম ধরো একটা শখ কাগজ থাকবে, এবং শখ কাগজ থাকবে, শখ কাগজে কি করবা? শখ কাগজ পাওয়ার সাথে সাথে তোমরা এই যে এইভাবে তীর চিহ্ন দিয়ে দিবা, তীর চিহ্ন দিয়ে দিবা। এই যে তীর চিহ্ন না দেওয়ার কারণে কিন্তু ভুল হবে, এবং দেখাবা কোনটা কোন অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওকে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং তীর চিহ্ন কিন্তু দিতে হবে। তীর চিহ্ন না দিলে কিন্তু মার্ক কাটা যাবে। তো এটা যদি আমাদের স্টার্টিং পয়েন্ট হয়, মনে রাখবা স্টার্টিং পয়েন্ট, এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, অবশ্যই এখানে ভাঙা চিহ্ন দ্বারা চিহ্নিত করবা। প্রথম বিন্দু পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে চিহ্নিত করে দিবা। এই চিহ্নর নাম কি? ভাঙা চিহ্ন। ভাঙা চিহ্ন দ্বারা চিহ্নিত করে দিবা। তো এক্স অক্ষ বরাবর আমি কি নিচ্ছি সেটা আমাকে দেখাতে হবে। এক্স অক্ষ বরাবর নিচ্ছি আমি শ্রেণীর উচ্চসীমা, অবশ্যই এখানে লিখে দিবা শ্রেণীর উচ্চসীমা এটা। আর ওয়াই অক্ষ বরাবর নিয়েছি কি? ক্রমযোজিত গণসংখ্যা। নিয়েছি আমি ওয়াই অক্ষ বরাবর, এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিবা। এটা শ্রেণীর উচ্চসীমা নিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যা নিয়েছি। তো প্রথমে করব কি? শ্রেণীর উচ্চসীমা আমি নেব, ঠিক আছে, এবং শ্রেণীর উচ্চসীমা যে বিন্দুতে পড়বে তার ক্রমযোজিত গণসংখ্যা আমি বসাবো। তো প্রথমে শ্রেণীর উচ্চসীমা, এই শ্রেণীর উচ্চসীমা আছে 40, এই শ্রেণীর উচ্চসীমা 50, 60, 70 এভাবে আছে, ঠিক আছে, সমস্যা নাই। প্রথমে আছে 40। তো এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা, এই যে শ্রেণীর উচ্চসীমা 40, এখানে 40 বসাবো কিনা, 50, এখানেই 50 বসাবো কিনা। তো 40 যেহেতু প্রথম উচ্চসীমা 40 না বসাই আমরা তার থেকে পূর্ববর্তী উচ্চসীমা সেটা বসাবো। তো 40 পরবর্তী হচ্ছে 50, পার্থক্য হচ্ছে 10 করে। একটা উচ্চসীমা থেকে আরেকটা উচ্চসীমার পার্থক্য হচ্ছে 10 করে, তাহলে তার পূর্ববর্তী যে উচ্চসীমা হবে সেটা হবে 30। তো পার্থক্য 10 করে হয় 40, তার পূর্ববর্তী উচ্চসীমা হবে 30। তাহলে এখানে বসবো আমরা 30, এখানে বসবে 40, এখানে 50, এখানে 60, 70, 80, এবার হচ্ছে 90, এই হচ্ছে আমাদের 100। ওকে, সুন্দর করে বসাই দিলাম। প্রথমে 40 না বসাই তার পূর্ববর্তী শ্রেণীর যে উচ্চসীমা সেটা বসাইলাম। তো এবারে বসাবো আমরা গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা বসাবো। এক বরাবর বসাবো কি? ক্রমযোজিত গণসংখ্যা। দেখো 30 বরাবর কোনো উচ্চসীমা না, 30 তো আমাদের উচ্চসীমা না, তাই এই লাইনে কোনো কিছু বসবে না, এই লাইনে কোনো কিছু বসবে না। তো 40 বরাবর আমরা বসাবো। এবারে 40 বরাবর বসাবো, উচ্চসীমা কত, গণসংখ্যা কত, 4। তাহলে 40 বরাবর তুমি গুনবা। এবার এই যে এর মধ্যে, এই ঘরের মধ্যে মনে করো 5টা করে দাগ আছে,
এই ঘরের মধ্যে মনে করো সাপোজ আমি এখানে বোঝানোর জন্য দিচ্ছি 5টা করে দাগ থাকবে, 5টা করে দাগ থাকবে। তো 40-এর ঘরে কত বসবে? 4 বসবে। তাহলে এটা হচ্ছে 1 2 3 4। 40-এর ঘরে এই যে 4 বসাই দিলাম, এটা দিলাম হচ্ছে 5 10 15। এবারে কত? 50। 50-এর ঘরে কত বসবে? এই যে উচ্চসীমার যে উচ্চসীমা 50, 50-এর ঘরে ক্রমযোজিত গণসংখ্যা কত? 10। তাহলে 50-এর ঘরে এই যে 10। এর মধ্যে আবার এই যে 5টা করে দাগ আছে, এর মধ্যে আবার 5টা করে দাগ আছে। তোমরা তোমাদের অক্ষগুলো থাকবে, বোর্ডে আঁকানো সম্ভব হচ্ছে না। তারপরে হচ্ছে 60, 60-এর ঘরে কত বসবে? 18। 18 দেখো এই যে এই জায়গায় একটা দাগ হবে, এই বরাবর 18। ধরো সাপোজ এই জায়গায় 18 হবে, এর মধ্যে 5টা দাগ আছে, এর মধ্যে 5টা দাগ আছে, তো এই জায়গায় হবে 18। এবার 70, 70-এর ঘরে কত পড়বে? 30। তো এই জায়গায় দেখো আমি 20-50 দেখাতে পারবো, তার চেয়ে বেশি দেখাতে গেলে আবার বড় একটা গ্রাফ আঁকানো লাগবে। তো এই যে 70 যে ঘরটা থাকবে, এই ঘরে তোমরা এক এক করে গুনবা, এই পর্যন্ত 5 10 15 20, আরো 2টা ঘর আসবে, এসে 30 হবে। তো দেখো তারপরে 80-এর ঘরে 39 বসবে, 70-এর ঘরে বসবে 46, 100-এর ঘরে বসবে 50। এভাবে বসাই দিবা। বসানোর পরে এই যে এইভাবে সুন্দর করে এই যে বিন্দুগুলো এইভাবে যোগ করে দিবা। যোগ করে দিলে দেখা যাবে যে এইরকম একটা রেখা চলে যাবে, এইরকম একটা আজব একটা রেখা উপরের দিকে চলে যাবে। রেখাটা কি দেখতে কি আজব না? আজব না? তো আজব বলেই অজীব। তো কি করব? চক্কাগজে x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা, y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নেব। ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের বের করা লাগবে। এটা আমরা কি আঁকাইলাম? অজীব রেখা। অজীব রেখা, অজীব রেখা আঁকালাম, এই অজীব রেখা আঁকাইলাম। তো এবারে কিভাবে লিখবো প্রচেষ্টা বলি। প্রথমে লিখবা অজীব রেখা অঙ্কনের জন্য সারণী, এই সারণীটা আঁকাবা। অজীব রেখা অঙ্কনের জন্য সারণী, এই সারণীটা আঁকাবা। এই সারণী আঁকানো শেষ। এবারে লিখবা ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 1 একক নিয়ে শ্রেণীর উচ্চসীমা, y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 1 একক নিয়ে ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করি। মূল বিন্দু থেকে, মূল বিন্দু যেটা 0, এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে 30 পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহৃত হয়েছে। শেষ, কথাবার্তা আমার বলা শেষ। এবারে সুন্দর মতো এই ছক কাগজটা আঁকাবা, এই ছক কাগজটা আঁকাবা। এবার তোমাদের ভুল হবে কোথায় কোথায় দেখায়, এই যেখানে তীর চিহ্ন দেয় না, এখানে তীর চিহ্ন না দিলে মার্ক কাটা যাবে। এখানে x দিতে হবে, এখানে y দিতে হবে, নাহলে মার্ক কাটা যাবে। এবং এখানে ভাঙা চিহ্নটা দিতে হবে। এই যে এইগুলো মাস্ট কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু মার্ক কাটা যাবে। ওকে, আশা করছি অজীব রেখা ক্লিয়ার। সুন্দর মতো করে আঁকাই দিবা, লেখাটা যেভাবে বললাম ওইভাবে উপস্থাপন করবা। পারলে ভিডিওটা পজ করে করে লেখাটা নোট ডাউন করবা। এবারে একই সারণীর বললো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। কি বললো? গণসংখ্যা বহুভুজ চাইলো। গণসংখ্যা বহুভুজ হোয়াট? গণসংখ্যা বহুভুজ চেয়েছে। দেখো গণসংখ্যা বহুভুজ অঙ্কনে কিন্তু তোমার এই যে এটা দেওয়া থাকবে না। মনে করো এই একটা সারণী দেওয়া আছে, এই সারণীর বললো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। দেখো গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ নামের মধ্যে আছে কি গণসংখ্যা? গণসংখ্যা আছে নামের মধ্যে। তাহলে আমার y এক্সিস বরাবর অর্থাৎ y অক্ষ বরাবর যাবে আমার গণসংখ্যা, গণসংখ্যা y অক্ষ বরাবর যাবে আমার গণসংখ্যা। এবং x অক্ষ বরাবর কি যাবে সেটা আমাদের এখন চিন্তার খোরাক। x অক্ষ বরাবর যাবে, এটা মনে রাখবা, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। দেখো y অক্ষ বরাবর যাবে গণসংখ্যা, x অক্ষ বরাবর যাবে শ্রেণীর মধ্যমান। গণসংখ্যার মানগুলো আমার দেওয়া আছে, নেই কি শ্রেণীর মধ্যমান। বহুভুজ অঙ্কনের জন্য আমার শ্রেণীর মধ্যমান লাগবে। এখানে আমরা সুন্দর মতো করে শ্রেণীর মধ্যমানটা এঁকে নেব। শ্রেণীর মধ্যমান নির্ণয়ের প্রসেসটা আমি এর আগেও দেখিয়েছি। শ্রেণী মধ্যমান এভাবে নিবা, কোনো সমস্যা নাই। চারটা তোমরা এভাবে নিতে পারো, আবার লম্বা লম্বিও নিতে পারো, কোনো সমস্যা নাই। শ্রেণীর মধ্যমানটা নির্ণয়ের নিয়ম আমি বলেছিলাম, এই দুইটা যোগ করব, 2 দ্বারা ভাগ করব। ক্যালকুলেটর নিবা, 31 যোগ 40 ইকুয়ালস দিবা ভাগ 2, তাহলে এই মানটা আসবে 35.5, 35.5। এই মানটা আসবে 45.5, এই মানটা আসবে 55.5, এই মানটা আসবে 65.5, এই মানটা আসবে প্রবাবিলি 75.5, এটা 85.5, এটা 95.5। এই যে মানগুলো পেয়ে গেলাম। দেখো আমার যে চাহিদা ছিল y অক্ষ বরাবর গণসংখ্যা, x অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান পেয়ে গেছি সুন্দর মতো করে। এবার দেখো আমার
গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী পেয়ে গেছি, এবার আঁকবো কিভাবে দেখি। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। এটা আমি নির্ণয় করছি কি গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য এই দুইটা আমার শর্ত। ওকে, এবার বহুভুজ আমি অঙ্কন করবো। আগে পূর্বের মতো তোমাদের গ্রাফ পেপার দেওয়া থাকবে পরীক্ষার হলে, এ নিয়ে কোনো টেনশন নাই। গ্রাফ পেপার দেওয়া থাকবে, গ্রাফ পেপারে তোমরা সুন্দর মতো করে আঁকবা। পরীক্ষার হলে তোমাদের গ্রাফ পেপার থাকবে, কোনো টেনশন নাই। আমি এখানে বোঝানোর মতো করে দিচ্ছি, গ্রাফ পেপারে সুন্দর করে আঁকবা। তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকাবা। ওকে, তো এখানেও আবার কি করব, এই যে এটা মূলবিন্দু যদি হয়, সকল গ্রাফে এখানে ভাঙা চিহ্ন আমরা ইউজ করব, অবশ্যই ভাঙা চিহ্ন ইউজ করব। তো এখানে একটা বিষয় তোমাদের বোঝার আছে, সেটা হচ্ছে 35.5 থেকে শুরু, 95.5 শেষ। আমরা অজীব রেখা নির্ণয়ের ক্ষেত্রে কি করেছিলাম, যে সর্বোচ্চ যে গণসংখ্যাটা ছিল, সর্বোচ্চ গণসংখ্যা যে মানে শ্রেণীর উচ্চসীমা যেটা ছিল, শ্রেণীর উচ্চসীমা যেটা ছিল তার থেকে পূর্ববর্তী শ্রেণীর উচ্চসীমাটা নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে যে এখানে যে শ্রেণীর মধ্যমানটা আছে তার পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান দ্বারা আমরা শুরু করব। এটা যদি 35.5, এটা 45.5। পার্থক্য কত? 10 যদি পার্থক্য হয়, তাহলে পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান কত হবে? 25.5 হবে। তাহলে 25.5 থেকে আমরা শুরু করব। 25.5, এটা হবে হচ্ছে 35.5, এটা হবে 45.5, এটা হবে হচ্ছে 55.5, এটা হবে 65.5, এটা হবে 75.5, 85.5, 95.5। এবং শুরুতে যেহেতু এক ঘরে গিয়েছি, একে শোধ দেওয়ার জন্য শেষে আরেকটা ঘর আমরা এগিয়ে যাব। তো 95.5, তার পরের ঘরের যে শ্রেণীর মধ্যমান সেটা হবে 105.5। 105.5। তো এখানে বলো তো আমি কি ভুল করেছি? এই যে এক্সিসগুলো আমি দেখাইনি, এটা তীর চিহ্ন দ্বারা অবশ্যই তোমাকে দেখাইতে হবে কোনটা কোন অক্ষ। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এবং আমি এক্স অক্ষ বরাবর কি নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর কি নেবো সেটাও আমাকে দেখাতে হবে। এক্স অক্ষ বরাবর আমি কি নিয়েছি, শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমানটা আমি নিয়েছি এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছি, গণসংখ্যা। যেহেতু গণসংখ্যা বহুভুজ আঁকছি, ওয়াই অক্ষ বরাবর আমি গণসংখ্যা নিয়েছি। এবং এই যেভাবে তীর চিহ্ন দিয়ে দেখাই দিবা, কোন দিকে কোনটা ধাবিত হয়েছে। তো 25.5 নিয়েছি, যেহেতু এক ঘর এদিকে পিছিয়ে নিয়েছি, এই ঘরের কোনো গণসংখ্যা নাই, তো এই ঘরে আমার কোনো কাজ নাই। 35.5 থেকে আমার কাজ শুরু। 35.5-এর ঘরে গণসংখ্যা কত স্যার? তাহলে 35.5-এর ঘরে দেখো, এর মধ্যে যাওয়ার সেই সেম নিয়মে 5টা করে ধরো ঘর আছে। ইমাজিন 5টা করে ঘর আছে এর মধ্যে। এখন ধরো আর 5টা করে ঘর আছে, 5টা করে ঘর আছে এর মধ্যে। ধরো আমার হয়তো ঘর কম বেশি হবে, এটা নিয়ে টেনশন খাওয়ার কোনো কারণ নাই। এর মধ্যে 5টা করে ঘর তোমাদের দেওয়া থাকবে, আঁকানো লাগবে না। মনে করো 5টা করে দিলাম, 4টা 5টা তাহলে হলো 35.5 আছে। 35.5-এর ঘরে এখানে একটা জিনিস আমি কাউন্ট করে দিই, এটা হচ্ছে 5, 10। দেখো আমার এখানে কিন্তু ঘর মিলবে না, তোমরা ইমাজিন ধরে নাও, এখানে ঘর মিলবে না। 25.5-এর ঘরে কত হবে? 25.5-এর ঘরে কোনো কাজ নাই, ওই 35.5-এর ঘরে কত হবে? 4। তো 4 আমি বসাবো, এই যেখানে 4 বসাই দিলাম। 45.5-এর ঘরে কত? 6, এই যে 6 বসাইলাম। ধরো ইমাজিন তোমরা গুনে গুনে বসাবা, একটা করে গুনবা, 2 ঘর 3 ঘরের কোনো ঝামেলাতে যাবা না। অর্থাৎ এক বর্গ ঘর সমান একক নিবা, সুবিধা পাবা। তবে যারা পারো, এর বিষয় ট্যালেন্ট আছে, তারা নিতে পারো। 55.5 ঘরে কত বসবে? 8। এই যে ধরো এই জায়গায় 8 আছে আমার। এবার কত? 65.5-এর ঘরে বসবে 12। ধরো এই জায়গায় 12। ইমাজিন মনে মনে গুনবা কিন্তু এগুলো সংখ্যা মতো। তারপরে আছে কত? 9। তারপর আছে ধরো 9। তারপর আছে কত? 7। তারপর আছে 7। তারপর আছে ধরো 4। ধরো ইমাজিন এইরকম একটা জিনিস একটা পাবা। তো এই যে 25.5 থেকে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করবা। এই যে শুরু করলা, এই যে এভাবে সুন্দর মতো এই যে এভাবে স্কেল ধরবা। ধরো এটা স্কেল, এই যে ছোট ছোট ঘর, এই ছোট ছোট ঘরে এভাবে দাগ দিবা। এখানে আবার এভাবে দাগ দিবা, ছোট ছোট করে দাগ দিবা, এই যে দিলাম, এই যে ক্লোজ করে দিলাম। এই যে 105 নেওয়ার কারণ, এই যে এখান থেকে রোজাতে মেলাতে পারি, সুন্দর হয় জানো জিনিসটা। দেখো তো এই যে একটা যে কাঠামো যা হয়েছে, এই কাঠামোটা যে হয়েছে, এই কাঠামোটা কি? এটা অনেকগুলো ভুজের সমাহার না? দেখো, যদি 3টা বাহু যদি হয়, 3টা বাহু মিলে যে ভুজ হয় তাকে বলা হয় আমরা ত্রিভুজ। 4টা বাহু মিলে হয় চতুর্ভুজ, 5টা বাহু মিলে হয় পঞ্চভুজ। তো এরকমই ধরো একটা ভুজ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, নিচে একটা 9টা। ধরো 9টা বাহু মিলে এই ভুজটা গঠিত হয়ে যায়। তাহলে এই 9টা বাহু মিলে ভুজটা গঠিত হয়, তাহলে এর নাম কি হবে? নবভুজ।
যদি 10টা বাহু মিলে হতো তাহলে দশভুজ, 5টা বাহু মিলে হলো পঞ্চভুজ। দেখো ভুজ শব্দটা আসছে, মানে ভুজ শব্দটা আসছে, তো ভুজ শব্দটা আসার কারণেই কিন্তু এখানে যে বহুভুজ নামটা হয়েছে, যে বহুভুজ, বহুভুজ মানে অনেকগুলো ভুজের সমাহার, অনেকগুলো ভুজের সমাহার। কিসের ভুজ? গণসংখ্যার ভুজের সমাহার। তাহলে y অক্ষ বরাবর অবশ্যই গণসংখ্যা নেব, x অক্ষ বরাবর নেব শ্রেণীর মধ্যমান। তো এবার আসুন লিখবা কিভাবে। প্রথমে লিখবা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী, এই সারণীটা সুন্দর মতো আঁকাবা। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী, এই সারণীটা আঁকাবা। আঁকানো শেষ। এবারে গ্রাফ আঁকানোর জন্য যে পূর্বে যে লেখাটুকু লিখবা সেটা লিখবা এইভাবে, সব কাগজে x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 1 একক নিয়ে শ্রেণীর মধ্যমান, এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 1 একক নিয়ে গণসংখ্যা স্থাপন করি। ওকে, এবার মূল বিন্দু থেকে 25.5 পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহৃত হয়েছে। এই লেখাটুকু তোমরা ভিডিও পজ করে সুন্দর করে লিখবা। লেখার পরে এই সারণীটা সুন্দরভাবে আঁকাবা। এবারে যারা কিছুই পারো না, বোঝো না, তারা অবশ্যই প্রতি 1 বর্গঘর সমান প্রতি ক্ষুদ্রতম 1 বর্গঘর সমান 1 একক নিবা, তাহলে সুবিধা পাবা। অর্থাৎ 1 ঘর সমান তোমাদের গুনতে সুবিধা হবে, অনেক দিক থেকে অ্যাডভান্টেজ পাবা। সুন্দর মতো করে আঁকাবা। এবং ভুল কোন জায়গায় হয়, এই যে তীর চিহ্নগুলো দেয় না, তীর চিহ্ন না দিলে মার্ক কাটা যাবে, ভাঙা চিহ্ন না দিলে মার্ক কাটা যাবে। আর মার্ক কাটার মতো জায়গা কোথায় আছে, যেগুলো লিখে দিবা সুন্দর মতো, এবং পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকাবা। এবং আঁকানোর পরে কেউ যদি ইচ্ছা করো, এটাকে যেভাবে কালার করে দিবা, পেন্সিলের ইয়ে দিয়ে মাথা দিয়ে এভাবে ঘষে দিবা, দিতে পারো, কোনো সমস্যা নাই, না দিলেও মার্ক কাটা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছো, এবং সুন্দর মতো প্র্যাকটিস করবা কিন্তু এগুলা। দেখো আমি ক নাম্বারে যে টাইপগুলো বুঝাইলাম ওইগুলা, তার পাশাপাশি বইটা দেখবা। খ নাম্বারে গড় মধ্য প্রচুরক, এর বাইরে আসার মতো নাই। এবং গ নাম্বারে তোমার অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ, এই দুইটা কাভার করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা কথা, তোমরা মূল টেক্সট বইটা খুলবা, খুলে দেখবা সেখানে অনুশীলনীতে উদাহরণে অনেক ম্যাথগুলো দেওয়া আছে, সেগুলো সুন্দর মতো করে প্র্যাকটিস করতে পারো। আর পাশাপাশি অনেক ম্যাথ যত প্র্যাকটিস করবা তত ভালো হবে। তোমরা গ্রাফ পেপার নিয়ে সুন্দর মতো করে এগুলো আঁকাবা, স্ট্র্যাটেজি ফলো করবা, এবং সুন্দর মতো করে নোট ডাউন করে, মানে যত এক্সট্রিম লেভেলে পারো প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তত ভালো হবে, আশা করছি ভালো হবে। এবং সুন্দর মতো ফলো করো। এসএসসি পরীক্ষা যাদের সামনে, তারা দেখতে পারো ভিডিওটা। আবার নবম দশম শ্রেণী যারা আছে তারাও দেখতে পারে, কোনো সমস্যা নাই। একদম বেসিক থেকে শুরু করে আগা পর্যন্ত আলোচনা করা হয়েছে, আশা করি ভালো হয়েছে। এবং আমার ভিডিওর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ মাপ চেয়ে নিচ্ছি। এবং সবার শেষে আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ তানভীর আহমেদ, সবাই আমাকে সালমান বলে চেনে। পড়াশোনা করছি কুষ্টিয়া সরকারি কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।